নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। কালকে যে খবর আন্তর্জাতিক মহলকে কার্যত চমকে দিয়েছে তা হলো বাংলাদেশ নাকি কার্যত ভারতের সীমান্তে তুরস্কের একটি ড্রোন ইনস্টল করে দিয়েছে। অর্থাৎ যে ধরনের ড্রোন তারা ভারতের সীমান্তবর্তী এলাকায় ওড়ানোর চেষ্টা করছে, সেই ড্রোন কিন্তু নজরদারি চালানোর জন্য ব্যবহার করা হয়। আপনারা যদি ইতিহাস দেখেন এবং সেই ড্রোনের যদি অ্যাকচুয়ালি ক্যারেক্টারগুলো বোঝার চেষ্টা করেন, তাহলে বুঝবেন তারা কার্যত ভারতের সীমান্তবর্তী এলাকার পর্যবেক্ষণ এবং নজরদারি চালানোর জন্য কিন্তু এই ড্রোন ব্যবহার করছে। এটা অত্যন্ত উন্নত মানের একটা ড্রোন। শেখ হাসিনা যখন তুর্কিতে একটা ডিল করেছিলেন, সে সময় কিন্তু এই ধরনের ড্রোনগুলো শেখ হাসিনা কিছু সংখ্যক আনিয়েছিলেন, কিন্তু মোহাম্মদ ইউনূস কার্যত সেই ডিলটির ফায়দা নিয়ে আরো অ্যাগ্রেসিভ একটা অ্যাটিটিউড অন্তত ভারতকে কেন্দ্র করে কালকে নিলেন। বাংলাদেশ ঠিক চাইছেটা কি? আমার তো মনে হয় বাংলাদেশ চাইছে ভারতীয় আর্মি যেন বাংলাদেশে ঢুকে গিয়ে কোনো অ্যাগ্রেসিভ কোনো পদক্ষেপ নেয়, যেন আন্তর্জাতিক মহলকে তারা দেখাতে পারে ভারতের এই অ্যাগ্রেসিভনেসের জন্য তাদের সমর্থন দরকার। অর্থাৎ যারা মধ্যপ্রাচ্যের একাধিক দেশ মানে ইরান, তুর্কি এসব দেশের সমর্থন নাকি বকলমে জোগাড় করার চেষ্টা করে যাচ্ছেন এই বাংলাদেশের ইউনূস সরকার। আরো যদি ডিপলি ভাবেন, ইউনূস সরকারের এই আগ্রাসনের পিছনে কিন্তু নিঃসন্দেহে পাকিস্তান আছে। আর পাকিস্তান যেখানে আছে, সঙ্গে চায়নাও যে এর মদতে আছে তা কিন্তু বলাই চলে। ফলে সম্পূর্ণভাবে আন্তর্জাতিক একটা জোট বন্ধন এবং সেই জোটের কিন্তু লড়াই ভারতের সামনে এই মুহূর্তে এসে পৌঁছেছে। যাই হোক, এই বিষয়ে আমি পরবর্তীকালে অনেক পরবর্তীকালে আপডেটেড ভিডিও বানাবো। আপাতত মানে এই খবরে ফিরি। কালকে বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী এলাকায় যে ড্রোন ফিট করেছে, সেই ড্রোনের নাম হলো TB2 ড্রোন। একাধিক আন্তর্জাতিক চ্যানেলে, একাধিক আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে এই ধরনের ড্রোনকে কিন্তু বিশ্বের অন্যতম প্রভাবশালী একাধিক দেশ ব্যবহার করে যখন পার্শ্ববর্তী এলাকার গুপ্তচর বৃত্তি থামানোর জন্য। অর্থাৎ কোনো দেশ যদি অন্য দেশের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করে, তখন নাকি এই ধরনের ড্রোন ব্যবহার করা হয়। এই ড্রোনগুলো বেসিক্যালি তুরস্কের বেকার কোম্পানি বলে যে কোম্পানি আছে তারা কিন্তু তৈরি করে। 2014 সালে প্রথমবারের জন্য এই ড্রোন কিন্তু আন্তর্জাতিক মার্কেটে নিয়ে আসে তুরস্ক। পরবর্তীকালে এই ধরনের ড্রোন 300টির কাছাকাছি ড্রোন বাংলাদেশ সরকার কিন্তু তুর্কির থেকে আনার একটা চেষ্টা বর্তমানে চালিয়ে যাচ্ছে। এবার হঠাৎ করে প্রশ্ন আসতে পারে, বাংলাদেশ সরকার ড্রোন কেন ব্যবহার করার চেষ্টা করছে? মানে কেন, কিসের প্রয়োজনে তারা সীমান্তে নজরবর্তি চালানোর চেষ্টা করছে? কিসের জন্য তারা ভারতের সীমান্তকে অশান্ত করার চেষ্টা করছে? সব থেকে সহজ উত্তর হলো, তারা ভারতকে প্রতি মুহূর্তে উস্কে দেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে ভারতের সামরিক শক্তিকে অত্যন্ত ঠান্ডা মাথায় কাজ করা উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। কোনো রকম যদি র্যাডিক্যাল স্টেপ ভারতবর্ষ এই আগামী এক সপ্তাহের মধ্যে নেয়, তাহলে কিন্তু পুরো বিষয়টা আন্তর্জাতিক একটা জটিলতার সৃষ্টি করবে, যা নিঃসন্দেহে ভারত কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের যে অনগোয়িং জিডিপি আছে, ইকোনমিক্যাল স্ট্রাকচার আছে, সেই মুহূর্তে ভারত কিন্তু চাইবে না। কারণ ভারতের সামরিক শক্তি বাংলাদেশের থেকে কয়েকশো গুণ বেশি। মানে মিনিট 5 থেকে 7 মিনিট লাগবে যদি ভারত ফুল সামরিক শক্তি ইমপ্লিমেন্ট করে। কিন্তু মনে রাখতে হবে, যখন আপনি ইন্ডিয়ান আর্মিকে, যখন ভারতের সামরিক শক্তিকে আপনি বাংলাদেশের মতো ছোট্ট একটা পুচকে দেশের বিরুদ্ধে এঙ্গেজ করে দেবেন, তখন কিন্তু অন্যদিকে অনেক অরাজকতা বা অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে। কালকে একটা প্রতিবেদন দেখছিলাম আন্তর্জাতিক স্তরে, দেখছিলাম রাজীব গান্ধী আলেকজান্ডার সরোসের যে বাবা জর্জ সরোসের সঙ্গে একটা মিটিং করার পরিকল্পনা করেছেন বা মিটিং করেছেন, এবং সেই নিয়ে বিস্তারিত ভিডিও আমি পরবর্তীকালে বানাবো। এবার দেখুন, এই জর্জ সরোসের ছেলে আলেকজান্ডার সরোস, এর সঙ্গে কিন্তু মিটিং করেছিলেন মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস যখন ইউএনএ গেছিলেন, তখন ক্লিন্টন ফাউন্ডেশনের মিটিং এর আগে কিন্তু তিনি আলেকজান্ডার সরোসের সঙ্গে মিটিং করেন। আর এই জর্জ সরোসের পরিচয় হলো, তিনি ডোনাল্ড ট্রাম্পকে কারাগারে যেতে সাহায্য করেছিলেন। অর্থাৎ এই জর্জ সরোস কিন্তু তীব্র আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বিরোধী। তাই ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্ষমতায় এসে কার্যত জর্জ সরোসকে হুঁশিয়ারি দেন। আর এই জর্জ সরোসের সঙ্গে মিটিং কিন্তু ভারতের একাধিক রাজনীতিবিদ করেছেন বলে কালকে খবর প্রকাশ্যে এসছে। ফলে ভারত সরকারের কাছে ভারতের ইন্টারনাল পলিটিক্সও কিন্তু এখন অত্যন্ত বড় একটা ইস্যু। অন্তত আমি বিশ্লেষণের ভঙ্গিতে যে বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেছি, আমার মনে হয়েছে। আর এখানে কিন্তু জয়শঙ্কর এবং অজিত দোভালের মুন্সিয়ানা আন্তর্জাতিক স্তরে নজরে থাকবে।
যাই হোক, এবার ড্রোনের কথায় ফিরি। শুধুমাত্র এই ধরনের ড্রোন তুর্কি ব্যবহার করেছে সেটা নয়, বিশ্বের একাধিক প্রভাবশালী দেশ যখন যুদ্ধে যায় তার আগে সীমান্তবর্তী এলাকায় এলওসি অঞ্চলের কার্যকলাপকে পরিলক্ষিত করার জন্য এই ধরনের ড্রোন ব্যবহার করে। সেই তুর্কি এই ধরনের ড্রোন 2014 সালে নিয়ে আসার পর বাংলাদেশ হঠাৎ করে 2024 সালে নিজেদের হেফাজতে এই ধরনের ড্রোন নিয়ে ফেলে। এই ড্রোনগুলোর ডানা অত্যন্ত শক্তিশালী, প্রায় 39.4 ফুট এগুলো দানার দৈর্ঘ্য, পাশাপাশি এগুলোর ওজন 700 কেজি। আপনারা বুঝতেই পাচ্ছেন, একটা ড্রোন যার ওজন 700 কেজি সে শুধুমাত্র ক্যামেরায় ছবি তোলার জন্য ব্যবহার করা হয় না, অল্প বিস্তর এগুলো অ্যাটাক করতেও কিন্তু কাজে লাগে। ফলে নিঃসন্দেহে হাই পারফর্মিং ড্রোন বাংলাদেশের ইউনিট সরকার ভারতের সীমান্তে এস্টাবলিশ করে দেওয়ার পর একাধিক আন্তর্জাতিক মহল কার্যত চমকে গেছে। দে আর শকড। তারা বুঝতে পারছে না বাংলাদেশ সরকার কি চাইছে, কেন তারা এরকম দিনের পর দিন উস্কানি দিচ্ছে। কারণ সাম্প্রতিককালে ভারতীয় আর্মি বা বিএসএফ বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়ে কিছু কথা বলেছে বলে জানা যায়নি। অন্তত ভারত এবং বাংলাদেশের সম্পর্ক এলওসিতে অত্যন্ত বেটার। হয়তো শেখ হাসিনার পরবর্তী সময় একটু খারাপ হয়েছে, কিন্তু অন্তত চায়নার মতো আপ ডাউনে অন্তত যায় না। এটা আন্তর্জাতিক কোনো ইস্যু নয়। এই ইস্যু নিয়ে জাতিসংঘ অব্দি ভারত বা বাংলাদেশ কেউ আগে গেছে বলে জানা যায়নি। ফলে কিসের জন্য এই অ্যাগ্রেসিভনেস ভারতবর্ষের বিরুদ্ধে বাংলাদেশ সরকার অন্তত সীমান্তে দেখাচ্ছে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। পাশাপাশি এই ড্রোন মানে ঘন্টায় 200 কিলোমিটার পার আওয়ারে কিন্তু ছুটতে পারে। পাশাপাশি এটি প্রায় 4000 কিলোমিটার রেঞ্জ কিন্তু কভার করতে পারে এবং একই সঙ্গে 27 কিলোমিটার উচ্চতায় এই ড্রোন কিন্তু উঠতে পারে। ফলে নিঃসন্দেহে হাই পারফরমেন্স ড্রোন যা বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সীমান্তে কিন্তু ইনস্টল করা হয়েছে। সত্যি এবার ভারত কি করেছে, আমি ভারতের স্টেপগুলো বলি। অত্যন্ত ডিপ্লোম্যাটিক, র্যাডিক্যাল কোনো স্টেপ নেওয়ার কথা তারা ভাবছে না, অথচ তারা যে স্টেপগুলো নিয়েছে বাংলাদেশের বিজেপি এবং বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অত্যন্ত র্যাডিক্যাল একটা মুভমেন্ট, যেখানে ভারত সরকার নিঃসন্দেহে মুন্সিয়ানা দাবি করতে পারে। এবং হাসিনাকে সরিয়ে দেওয়ার পিছনে জো বাইডেনের এই যে প্রশাসক ছিল তা শেখ হাসিনা নিজে বলে গেছিলেন। ফলে আন্তর্জাতিক স্তরে কার্যত মানে এস্টাবলিশড হয়ে গেছিল, প্রতিষ্ঠা হয়ে গেছিল যে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া কার্যত আমেরিকার একটা কিন্তু ষড়যন্ত্র। এবং পরবর্তীকালে আইএসআই যেভাবে বাংলাদেশকে অশান্ত করে, ছাত্র আন্দোলনের মুভমেন্টকে তৈরি করতে সাহায্য করে এবং বাংলাদেশের একাধিক সংগঠন যেভাবে ছাত্র আন্দোলনকে প্রকাশ্যে এসে সমর্থন জানায়, ফলে শেখ হাসিনা সরকারের কিন্তু পাল্টা দেওয়ার কোনো উত্তর ছিল না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ সরকার শেষ 100 দিনে বাংলাদেশের অর্থনীতি মূল্যবৃদ্ধি যে আকারে কার্যত ধসিয়ে ফেলেছে, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব এই মনোভাব না দেখালে এই সরকার কিন্তু থাকবে না। তার জন্য দেখবেন ভারতের কে কার্যত হুঁশিয়ারি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোও দিতে শুরু করে দিয়েছে, কারণ তারা ভারত বিরোধী সেন্টিমেন্টকে কাজে লাগানোর চেষ্টা করছে। কিন্তু এই ড্রোন ইনস্টলেশন আমার মনে হয় সব কিছুকে ছাড়িয়ে বা ছাপিয়ে চলে যেতে পারে। কোনো আন্তর্জাতিক বৃহৎ ষড়যন্ত্র ভারতের বিরুদ্ধে না থাকলে এই ধরনের ড্রোন ইনস্টল করা অন্তত বাংলাদেশের মতো ছোট্ট সামরিক শক্তি নিয়ে করা কার্যত অসম্ভব। ভারত সরকার কি করেছে, ভারত সরকার এর পাল্টা দেওয়ার জন্য ইসরায়েলি ড্রোনকে এই জায়গায় ফিট করার চেষ্টা করে দিয়েছে। ফলে নিঃসন্দেহে বড় আঘাত কিন্তু বাংলাদেশের জন্য। এই রকম ইসরায়েলি হেরন ক্রিপিড ড্রোন ভারতবর্ষ কিন্তু প্রভাবশালী দেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারে, কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের উন্নত মানের ইসরায়েলি এইচপি ড্রোন ব্যবহার যে ভারতবর্ষ করলো, পরিষ্কারভাবে বাংলাদেশকে বার্তা দিল যে আমরাও কিন্তু কোনো জায়গায় পিছু সরছি না, আমরা র্যাডিক্যাল স্টেপ নিচ্ছি না, কিন্তু তোমাদের এই ভূমিকায় আমরা অত্যন্ত ক্ষুব্ধ। এই ইসরায়েলি হেরন ড্রোন কিন্তু ইসরায়েল ব্যবহার করে এবং এই রকম ড্রোন অত্যন্ত টেকনিক্যালি কারেক্ট, সাউন্ড এবং অত্যন্ত উন্নত মানের ইসরায়েলি অস্ত্র। এই এইচপি ড্রোন কিন্তু বর্তমানে 24 ঘন্টা আকাশে উড়ে থাকতে পারে। অর্থাৎ একবার যদি সীমান্তবর্তী এলাকায় এই ড্রোন ওড়ান, 24 ঘন্টা অবধি এটার কিন্তু ওয়াচ টাইম বা লাইফ টাইম যেটাকে আপনারা বলবেন ভাবতে পারেন। পাশাপাশি এটি একটা বার ওড়ার পর 250 ঘন্টা অবধি লাইভ ভিডিও সরবরাহ করতে পারে। অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী এলাকায় লাইভ ভিডিও যদি প্রয়োজন হয় তখন এই ড্রোন কিন্তু 250 ঘন্টার ফুটেজ একবার উড়ে সরবরাহ করতে পারে। ফলে এই প্রকার ড্রোন কিন্তু ভারতবর্ষ সাম্প্রতিক সময় ব্যবহার করেছে, এই নিদর্শন কিন্তু পাওয়া যায়নি। এমনকি কাশ্মীর বর্ডারেও ভারতবর্ষ যেরকম টেকনোলজিক্যাল বিষয় ব্যবহার করে সেগুলো কিন্তু এইচপি ড্রোন বা ইসরায়েলি এরকম টিপি ড্রোন নয়।
ফলে নিঃসন্দেহে ভারতবর্ষকে অনেক বেশি সজাগ একটা ভূমিকা পালন করলেও ভারতবর্ষ কিন্তু আস্তে 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 র্যাডিক্যাল মুভমেন্টের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি দেওয়ার চেষ্টা করছে যে আমরাও হয়তো কোনো জায়গায় পিছিয়ে নেই। দেখুন, সামরিক শক্তিতে এমনিই তো পিছিয়ে নেই, কিন্তু এই খেলাটা সম্পূর্ণভাবে ডিপ্লোম্যাসির খেলা বলে আমার মনে হয়। এই পুরো বিষয়টা জাতিসংঘ অবধি চলে যাক তা ভারত সরকার কখনো চাইবে না, কারণ জাতিসংঘে কার্যত বাংলাদেশ সরকার সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে কার্যত উলঙ্গ হয়ে গেছে। তারা ব্রিটেনকে কাঠগড়ায় তুলেছে, পাশাপাশি খ্রিস্টান যে সংগঠন, যারা বাংলাদেশের খ্রিস্টান সংগঠন ইউরোপে আছেন, তারা সরাসরি সংখ্যালঘু ইস্যুতে মোহাম্মদ ইউনূসকে জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে কার্যত ধুয়ে দিয়েছেন। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত এবং পাকিস্তান ইস্যুটি জাতিসংঘে বহুবার পৌঁছেছে, আলোচনা হয়েছে, কিন্তু পাশাপাশি ভারত বাংলাদেশ ইস্যুটাও জাতিসংঘে পৌঁছাক এটা বাংলাদেশ চাইলেও ভারতবর্ষ চাইবে না। কারণ শেয়ানে শেয়ানে কোলাকুলি বলে একটা কথা আছে, যেখানে বাংলাদেশ এতটা পিছিয়ে, সেখানে বাংলাদেশের গুরুত্ব অন্তত ভারত সরকার অন্তত জাতিসংঘের মঞ্চে পৌঁছে দিয়ে দেবে বলে আমার মনে হয় না। পাশাপাশি এই প্রকার ড্রোন শুধুমাত্র ভারতের কাছে সেটা আছে সেটা নয়, এছাড়াও ভারতের কাছে কিন্তু আমেরিকার থেকে কেনা MQ-9B ড্রোনও আছে। ফলে সব মিলিয়ে ভারত সরকার পাল্টা দেওয়ার যে স্টেপ নিতে শুরু করেছে তা অত্যন্ত উদ্বেগজনক। তবে কালকে ভারতবর্ষ এই ড্রোন ইনস্টলেশনের পাশাপাশি আরো একটা বড় ভূমিকা পালন করেছে। তারা বাংলাদেশের যে সীমান্তবর্তী এলাকা আছে তার LOC তে BSF কে ডিপ্লয় করে দিয়েছে। বিএসএফ এর পক্ষ থেকে সরকারিভাবে এর কারণ অন্য জানানো হলেও LOC তে BSF ডিপ্লয়মেন্ট নিঃসন্দেহে বাংলাদেশকে একটা কড়া হুঁশিয়ারি বলে আমার মনে হয়। LOC তে বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে কোনো দেশ যদি সামরিক শক্তি ইনস্টল করে তাহলে কিন্তু এটা প্রায় যুদ্ধের হুঁশিয়ারি দেওয়ার মতো একটা ব্যাপার হয়ে যায়। ফলে সব মিলিয়ে সীমান্তবর্তী এলাকা কিন্তু ফের উত্তপ্ত হয়ে গেছে। শুরুটা বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে করার চেষ্টা করলেও BSF কিন্তু পুরোপুরিভাবে এই LOC বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল করার চেষ্টা করছে। বা BSF যখন এই LOC তে এই রকম সেনা ডিপ্লয় করেছে, নিঃসন্দেহে বাংলাদেশ সরকারের কাছে কিন্তু আর পালিয়ে যাওয়া ছাড়া আমার কোনো উপায় আছে বলে অন্তত আমার মনে হয় না। পাশাপাশি কালকে বাংলাদেশ সরকার একটা অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছে, ইনফ্যাক্ট দুটো সিদ্ধান্ত নিয়েছে। তারা পাকিস্তানের ভিসাকে অত্যন্ত শিথিল করে দিয়েছে, অর্থাৎ পাকিস্তান থেকে যে কোনো উপায়ে বাংলাদেশে পৌঁছানো এখন খুব সহজ। তারা এরোপ্লেন চালু করেছে, তারা ফ্লাইট সার্ভিস চালু করেছে। এর আগে জাহাজ পাকিস্তান থেকে বাংলাদেশের বন্দরে এসছে, ফলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভালো করতে তারা শুরু করে দিয়েছে। অর্থাৎ এতদিন যখন আন্তর্জাতিক মহল তাদের প্রো পাকিস্তানি বলছিল, অনেক কথা তারা বলছিলেন, কিন্তু সব মিলিয়ে এখন খোলা পাকিস্তানের সঙ্গে সমর্থন এই যে সম্পর্ক তৈরি করা শুরু করে দিয়েছে। পাশাপাশি তারা নাকি ভারতীয়দের জন্য ভিসা একটুখানি কঠিন করে দিয়েছে। ফলে এই মুহূর্তে কোন ভারতীয় বাংলাদেশে যেতেন আমি জানি না, কিন্তু তারা খবর প্রচার করে দিয়েছে পাকিস্তানের ভিসা সহজভাবে তা পাবে, কিন্তু ভারতীয়রা নাকি অত্যন্ত কঠিনভাবে বাংলাদেশের ভিসা পাবে। এবং ভারতীয়দের জন্য একাধিক নিয়ম নাকি বাংলাদেশ সরকার বলবৎ করছে, অন্তত ভিসার ক্ষেত্রে। দেখুন, এই মুহূর্তে কোনো পাগলও বাংলাদেশে যাবেন বলে আমি জানি না, কোনো মেজর কোনো দরকার ছাড়া বাংলাদেশে কোনো ভারতীয় যেতে চান বলে সেটাও আমি জানি না। কিন্তু এই ভিসার আদান প্রদানের প্রক্রিয়া নিঃসন্দেহে বাংলাদেশ সরকার যেভাবে করছেন তাতে কিন্তু ভারতের সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত বড় প্রশ্ন। অর্থাৎ পাকিস্তানি একাধিক সংগঠন এখন চাইবে তারা বাংলাদেশ হয়ে বাংলাদেশের বর্ডার থেকে ভারতে একাধিক লোককে ঢোকাতে, যেন তারা ভারতকে অশান্ত করতে পারে। পরিষ্কার প্ল্যান, ভারতীয় সেনাবাহিনীও জানে, ভারতীয় আর্মিরাও জানে। আর ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে 9 তারিখ ভারতবর্ষ চাইছে বাংলাদেশের সঙ্গে একটি মিটিং করতে, যা ভারতবর্ষ নিজেরাও কালকে স্বীকার করেছে। আর এই মিটিংয়ে কিন্তু অ্যাকচুয়াল আগামী 1 মাসের রূপরেখা তৈরি হবে। Foreign Secretary is likely to, is scheduled to visit Bangladesh on 9th of December, and he will meet his counterpart, and there will be several other meetings during the visit. Foreign Office consultations led by the Foreign Secretary is a structured engagement between India and Bangladesh. We look forward to this meeting. As far as situation on ground regarding the individuals that you mentioned, we want to reiterate our position again that they have legal rights, and we hope that these legal rights will be respected, and that the trial will be fair, transparent. They will get a fair and transparent
trial. নয় পিছিয়ে যাও, নয় সামনে এসে লড়াই করো। মাঝামাঝি কিন্তু কিচ্ছু করার এখন উপায় অন্তত এই মুহূর্তে নেই বলে আমার মনে হয়। কিন্তু ভারত কিন্তু এতদিন ওয়েটিং গেম খেলেছে, স্লো বা স্টেডি মোডে ছিল। কিন্তু এবার যদি অ্যাগ্রেসিভনেস দেখাতে শুরু করে, এই মোহাম্মদ ইউনূসের কাছে কি আসল অস্ত্র আছে প্রতিহত করার? এই প্রশ্ন কিন্তু আমার থাকলো। পাশাপাশি আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন আমার থাকলো, ভারত সরকারের এখন এক্স্যাক্টলি কি করা উচিত? আমার দৃঢ় বিশ্বাস আপনারা অনেক কিছু ভেবে উত্তর দেবেন। শুধুমাত্র অ্যাটাক করে উড়িয়ে দিন এই রকম কথাবার্তা না বলে একটু ভেবে চিন্তে যদি ডিপ্লোম্যাসিটা বোঝেন, সেই অনুযায়ী একটু উত্তর কমেন্টে যদি জানান, তাহলে আমি অনেকে নিজেকে এনরিচ করতে পারবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।